আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উন্নয়নে আরও দ্রুততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক উচ্চ পর্যায়ের বৈঠকে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা শেষে এই নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। তিনি এই খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন এবং এই ধরনের বিনিয়োগ সহজতর করার জন্য একটি মহাপরিকল্পনা করার উপর জোর দেন। মহেশখালী মাতারবাড়ি অঞ্চলের সাথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সড়ক অবকাঠামো নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করার এবং সমুদ্রগামী কন্টেইনার জাহাজগুলিকে ধারণ করতে সক্ষম টার্মিনাল নির্মাণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মহেশখালী মাতারবাড়ি অর্থনৈতিক অঞ্চলে জাপান তাদের দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়। রাতেই 4 দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রায় $1 বিলিয়ন অর্থ সহায়তা পাওয়ার আশা করছে সরকার। প্রধান উপদেষ্টা জাপান সফর উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার কথা রয়েছে। এছাড়া মাতারবাড়ি সমুদ্র বন্দর চালু করে মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। এদিকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সরকারি চাকরিজীবীদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় তাদের পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতারা। এ সময় জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। মইদুল ইসলামের রিপোর্ট। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ওই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে যে বক্তব্য পাওয়া গেছে তাতে নির্বাচনে কোনো রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে নানা ধরনের ওসিলা তৈরি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। আমরাও তো বিচার চাই। এই আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অধীনে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কি করেনি। এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইব না। বিএনপি সবচাইতে বেশি তাদের বিচার চায়। তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে। তো আমি স্বাধীন বিচারও চাইব, আবার চাইব মুখ দিনের মধ্যে এই বিচার করতে হবে। এটা তো সাংঘর্ষিক।
সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে পরাজিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলেও মনে করে বিএনপির স্থায়ী কমিটি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনার আশ্বাসে আগামীকালের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিকেলে সচিবালয়ে 3 সচিবের সাথে বৈঠক শেষে একথা জানান ফোরামের নেতারা। এর আগে কড়া নিরাপত্তার মধ্যেই 64 দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন তারা। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরাও সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। এদিকে সচিবালয়ের বাইরে বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের অব্যাহতির দাবিতে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। পূর্ব ঘোষণা ছিল মঙ্গলবার সকাল 11টায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল ব্যাপক কড়াকড়ি। চারপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, সোয়াত এবং এপিবিএনের সদস্যদের। প্রবেশ বন্ধ ছিল দর্শনার্থীদেরও। আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে, এটা ঠিক আছে। বাহিরে কড়া নিরাপত্তার মধ্যেও সচিবালয়ের ভেতরে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বেলা 11:30টায় বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। ঘণ্টা দেড়েক অবস্থান করেন মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে। আর সকালে না দিলেও কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শেষ হবার পর বেলা 1:30টা নাগাদ গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। মঙ্গলবার বিকেলে গৃহায়ন, ভূমি ও স্থানীয় সরকার 3 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। আইনটা বাতিল চেয়েছে ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে। সরকার সিদ্ধান্ত, আমরা জানাবো সেটা। আমি তো সরকারি চাকরি করি, সরকার যেটা করবে সবই ঠিক। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার আশ্বাসে বুধবার একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন সচিবালয়ের আন্দোলনরতরা। আমরা সেই সূত্রে আমরা সাথে কমিটমেন্ট করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলাবদ্ধতার মধ্যে পুরোপুরি বিরাজ করছে। এখনো তারা যদি সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়, কালকে সেটা নজির স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এদিকে বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের চিহ্নিত করে অব্যাহতি দেবার দাবিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত সচিবালয়ের বাইরে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আজও বিক্ষোভ হয়েছে নগর ভবনে। নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। এতে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনে অংশ নিয়েছেন দক্ষিণ সিটি কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। এ সময় তারা দাবি করেন অনতিবিলম্বে আদালতে রায় কার্যকর করে ইশরাক হোসেন শপথ আয়োজন করতে হবে, অন্যথায় বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। চলমান আন্দোলনে 2 সপ্তাহ ধরে বন্ধ দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম। জরুরি সেবা নিতে আসা নগরবাসী পড়ছেন সীমাহীন দুর্ভোগে। নগর সেবা বন্ধের পাশাপাশি বন্ধ প্রশাসনিক কার্যক্রমও। আগামী বাজেটে মানুষের জীবনযাপনকে সহজ করতে মূল্যস্ফীতি সহনীয় করাই সরকারের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আইসিইউ থেকে বেরিয়েছে দেশের অর্থনীতি। অন্যদিকে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন এবার বাজেট নিয়ে জনগণের সাথে কোনো আলোচনা হয়নি। তারা বলেছেন স্বৈরাচার সরকার বদল হলেও দেশের অর্থনীতির নীতিতে পরিবর্তন আসেনি। তারা বলেন নীতি সহায়তার মাধ্যমে ব্যবসায় আস্থা ফিরিয়ে আনায় মনোযোগী হতে হবে সরকারকে। এনটিভি ও বিসিসিআই যৌথ আয়োজনে কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। অগণিত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বিশেষ আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থ পাচার আর সীমাহীন দুর্নীতির মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের অর্থনীতিকে যে নাজুক অবস্থায় রেখে গেছে তা থেকে গেল 9 মাসে অন্তর্বর্তী সরকার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, মানুষের যাপিত জীবনকে সহজ করাই সরকারের লক্ষ্য। ইনফ্লেশনকে আমি ঠিক ইনফ্লেশন বলি, আমি কস্ট অফ লিভিং বলি এটাকে। ইনফ্লেশনের ডেফিনেশন অনেক আছে, আমরা কস্ট অফ লিভিংটাকে মানে জীবন যে ডেইলি লাইফ এটাকে সহনীয় করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সেটা সহনীয় করার জন্য আমরা শুধু মুদ্রানীতি দিয়ে আমরা চেষ্টা করছি না, আমরা গত রমজানের মধ্যে দেখেছি এটা সহনীয়ের মধ্যে ছিল কিনা, এটাই হচ্ছে প্রমাণ, আর কিছু না। ওই অন্তর্বর্তী সরকার যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে তা নিয়ে জনগণের সাথে সরকারের কোনো আলোচনা হয়নি জানিয়ে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ও জ্বালানি খাতে এখনো অনেকটা নাজুকতা রয়ে গেছে। আইসিইউ থেকে বের হতে পারেনি ইন্ডাস্ট্রি ও শেয়ার বাজার। তারা বলেন, স্বৈরাচার সরকার পরিবর্তন হলেও অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। মানুষের অংশগ্রহণ ব্যতিরিকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ততা না থাকে। কাঠামোগত কি পরিবর্তন করলেন? ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা। আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন, কাকে ছাড় ছেড়ে দিচ্ছেন? কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন? কোথায় ইন্টারেস্টে কোথায় দিচ্ছেন? কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন? আমাকে বলুন তো দেখি। ওই একটা স্বৈরাচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব দেখেছি, সকলকে আমাদের থামিয়ে দিয়েছে। একই কাজ তো একইভাবে আপনারা করলেন, আপনারা কোনো স্বচ্ছতা দিলেন না। কিভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন? এইবারের বাজেট বিগত বছরের বাজেটের চেয়ে পরিমাণটি কিন্তু কমানো হয়েছে। এই যে বাজেটটা ঊর্ধ্বমুখী না গিয়ে নিম্নমুখী গেল, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি থিং। সেটা কত ছোটই হোক বা বড়ই হোক, তারা সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি এটা কোয়ান্টিটেটিভ সাইডটা নয়, কোয়ালিটেটিভ সাইডটা তাদের দেখা উচিত ছিল। মোট বাজেটটা কমেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে উন্নয়ন বাজেটটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ ব্যাড সাইন। অব্যতিগুলোকে আমরা মানুষের মঙ্গলের কথা বিবেচনায় নিয়ে আসছে বাজেটে নজিরবিহীন কর ছাড় দেওয়ার উল্লেখ করে এনবিআর প্রশাসক বলেন, রপ্তানি খাতে উৎস কর কমিয়ে আনার বিষয়েও ভাবছে সরকার। ব্যবসা ক্ষেত্রে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা সহ কর ব্যবস্থাপনায় পরিবর্তনের তাগিদ ব্যবসায়ীদের। যে কোনো সরকারেরই আসলে মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, এবং এবার আমরা সেটাকে আরও বেশি চেষ্টা করেছি। বিশেষ করে রেভিনিউর দিক থেকে এটা কিন্তু নজিরবিহীন। সামনেও আমরা একইভাবে যে জনস্বার্থ চিন্তা করে আমরা রেভিনিউ আদায় না কেবল মানুষের যাতে স্বাচ্ছন্দ্য আসে, সে কারণে এবারও আপনারা দেখবেন যে আমরা বেশ কিছু জায়গায় রেভিনিউ ছেড়ে দিচ্ছি। আমরা অনেক দিন যাবতই বলে আসছি, বিশেষ করে আমাদের ট্যাক্সেশন পলিসি, ভ্যাটের বেশ কিছু অযৌক্তিক বিষয় ভ্যাটের মধ্যে পলিসিতে রয়েছে, তারপরে কাস্টমসের বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা এনবিআর এর সাথে কয়েক দফা বসেছি। নীতি সহায়তার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা এবং ভোগ্যপণ্য নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য সরবরাহ স্থিতিশীল রাখা, আয় ও কর্মসংস্থান বৃদ্ধি, যথাযথ করনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ, দেশীয় শিল্প ও সেবা এবং কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পকে শুল্ক করের যৌক্তিক প্রতিরক্ষণ প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার কথা উঠে আসে আলোচনায়। মজুরি যে হারে বাড়ছে, এটা এখনও ইনফ্লেশন রেটের চেয়ে নিম্ন হারে। অর্থাৎ আমার শ্রমিক, খেটে খাওয়া মানুষ যে শ্রম বিক্রি করে, তাহার আয় কিন্তু এখনও দুর্মূল্য পরিস্থিতির নিচে আছে। সে কিন্তু এখানে এসে আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঠিক করতে পারে না। মেগা প্রকল্পে রাশ টেনে সরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈষম্য কমানোর তাগিদ অংশগ্রহণকারীদের। উপদেষ্টা মহোদয় যেটা বললেন, হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মোবাইল আর্থিক সেবা খাত বা এমএফএসে অনিয়ম, দুর্নীতি সহ সুশাসনের সব নির্দেশকে উদ্বেগজনক ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। একই সাথে উচ্চ হারে সেবামূল্য ধার্য করার মাধ্যমে জনগণের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মত সংস্থাটির। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুশাসনের ঘাটতির ফলে একদিকে গ্রাহকের স্বার্থ উপেক্ষিত হয়েছে এবং অন্যদিকে এমএফএস খাতের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত আর্থিক অন্তর্ভুক্তি পর্যাপ্ত মাত্রায় নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি অর্থ পাচার, ঘুষ লেনদেন,
অনলাইন জুয়া ও বেটিং সহ নানা অবৈধ আর্থিক কার্যক্রমে এমএফএস এর ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে টিআইবি এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করা সহ 13 দফা সুপারিশ উপস্থাপন করে। বাংলাদেশের লালমনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর পাল্টা পদক্ষেপ হিসেবে 90 দশকে বন্ধ হওয়া ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ এই তথ্য জানায়। দেশটির আশঙ্কা, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে। এটি ভারতের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে দাবি করেছে এনডিটিভি। বলা হয়েছে, ভবিষ্যতে সেখানে ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের সুযোগ তৈরি হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত সীমান্ত থেকে লালমনিরহাট বিমানবন্দরের দূরত্ব 20 কিলোমিটার, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক থেকে খুব কাছে। তবে বাস্তবে চিকেন নেক থেকে এর দূরত্ব প্রায় 160 কিলোমিটার। তবুও বাংলাদেশের এই উদ্যোগকে সন্দেহের দৃষ্টিতে দেখে পাল্টা পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় 2 দিনের রিমান্ড ও সিংগাইরে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে 2 দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় 4 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে। এর আগে সকালে হত্যাসহ 2টি মামলায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। দুস্থ, অসহায়, ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠিত সুরভির কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয় পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিশু কিশোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। এরপর ডাক্তার জুবাইদা রহমান সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন। এ সময় ছাত্রছাত্রীদের সাথে নিবিড়ভাবে সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন। ছাত্রছাত্রীদের তিনি উৎসাহ দেন এবং তাদের লক্ষ্য পূরণে পাশে থাকার আশ্বাস দেন। এরপর 47 বছর ধরে দেশ জুড়ে চলা সুরভির কর্মকাণ্ডের আলোকচিত্র ও ছবির প্রদর্শনী ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। নিজের মা ও সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর আঁকা ছবিগুলো পরিদর্শন করেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী লীগ শাসনামলে দেশ থেকে প্রায় $20 বিলিয়ন পাচার হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া বেশ জটিল এবং সংশ্লিষ্টদের জন্য নতুন অভিজ্ঞতা। তাই আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে প্রমাণ সংগ্রহ এবং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতিতে সময় লাগছে। দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত জব্দ করা হয়নি এবং হবেও না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।